নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের জীবন বিজ্ঞানের 3 নম্বর অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া এর 3.1 অর্থাৎ উদ্ভিদ শারীরবিদ্যা এই চ্যাপ্টারটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে এস বলে দেখবে বিভিন্ন পেজ নাম্বার দেয়া আছে। এগুলো আমরা তোমাদের প্রান্তিক কোম্পানির প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ সহায়িকা এই বইটা থেকে উত্তরগুলো দিয়েছি। তোমাদের কাছে যদি এই কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে তোমরা প্রশ্নগুলো দাগিয়ে নিও এবং তার সাথে সাথে উত্তরগুলো তোমরা দেখে নিও। আর যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে তোমরা প্রথমে প্রশ্নগুলো খুঁজে দাগিয়ে নেবে। যদি তোমরা প্রশ্নগুলো না পাও তাহলে এখান থেকে প্রশ্নগুলো দেখে নেবে। এখানে প্রশ্নের সাথে সাথে আমরা উত্তরগুলোও বলে দিচ্ছি, তো উত্তরগুলো তোমরা একটু লিখে নিও। তো প্রথমে আছে 1 নম্বর প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে অভিশ্রবণে ড্যাশ পর্দার প্রয়োজন। উত্তরটা হচ্ছে অর্ধভেদ্য। তারপরে প্রশ্নটা বলেছে একটি মাইনর এলিমেন্টের নাম লেখো। এখানে আমরা 3টে বলছি, যে কোনো একটা লিখলেই হবে। MN, MO, ZN এর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তারপর প্রশ্নটা বলেছে NADP এর পুরো কথা লেখো। উত্তরটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তারপর প্রশ্নটা বলেছে বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম লেখো। গ্যানং এর পেটোমিটার। তারপরে প্রশ্নটা বলেছে ড্যাশ অণু PGLD থেকে 6 অণু RUBP উৎপন্ন হয়। উত্তরটা হচ্ছে 10 অণু। তারপরে বলেছে সত্য অথবা মিথ্যা ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুর বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে সত্য হবে। তারপর প্রশ্নটা বলছে সালোক সংশ্লেষের অন্ধকার দশা ড্যাশ উৎসেচক দ্বারা পরিচালিত হয়। উত্তরটা হচ্ছে রুবিস্কো, RUBISCO। তারপর প্রশ্নটা বলছে রসের উৎস্রোত প্রক্রিয়াটিতে সাহায্য করে A মূলজ চাপ, B সমসমস্ত ও অসংযোগ বল, C বাষ্পমোচন টান, D সবকটি। সঠিক অপশানটা হবে অপশান ডি সবকটি। তারপর প্রশ্নটা বলেছে বাতাসে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার ড্যাশ যায়। উত্তরটা হচ্ছে কমে যায়। তারপর প্রশ্নটা বলেছে ড্যাশকে হিল বিকারক বলে। উত্তরটা হচ্ছে NADP। তারপর প্রশ্নটা বলেছে সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তরটা হচ্ছে ইউগ্লিনা। তারপর প্রশ্নটা বলেছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ দুটি কি কি। উত্তরটা হচ্ছে NADP প্লাস H প্লাস O2 H2O এবং ATP। বলেছে নাইট্রোজেনবিহীন সালোক সংশ্লেষীয় রঞ্জকটির নাম লেখো। উত্তরটা হচ্ছে ক্যারোটিনয়েডস। তারপরে হচ্ছে ক্লোরোফিল A এর শোষক বর্ণালী হলো A কমলা ও লাল, B লাল ও নীল, C বেগুনি ও লাল, D A ও C উভয়ই। সঠিক অপশানটা হচ্ছে অপশান B লাল ও নীল। তারপরে হচ্ছে রুবিস্কো এর পুরো রিবিউলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। তারপর প্রশ্নটা বলেছে বাষ্পমোচনের টান কোথায় সম্পন্ন হয়। উত্তরটা হচ্ছে মেসোফিল কলায়। তারপর প্রশ্নটা বলেছে সালোক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটি শনাক্ত করো। A প্রোটিন জাতীয়, B ভিটামিন জাতীয়, C শর্করা জাতীয়, D ফ্যাট জাতীয়। সঠিক অপশানটা হবে অপশান C শর্করা জাতীয়। তারপর প্রশ্নটা বলেছে সবুজ উদ্ভিদের পাতায় যে স্থানে সালোক সংশ্লেষ সংগঠিত হয় তা হলো অপশান A জাইলেম কলা, অপশান B মেসোফিল কলা, অপশান C ফ্লোয়েম কলা, অপশান D কোরেন কাইমা। সঠিক অপশানটা হচ্ছে অপশান বি মেসোফিল কলা। তারপর প্রশ্নটা বলছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে PGA। তারপর প্রশ্নটা বলছে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় CO2 গ্রাহককে তা স্থির করে লেখো। উত্তরটা হচ্ছে RUBP। তারপর প্রশ্নটা বলছে কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না। অপশান A পত্ররন্ধ্র, অপশান B মূলরোম, অপশান C লেন্টিসেল, অপশান D কিউটিকল। সঠিকটা হবে হচ্ছে অপশান B মূলরোম। মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে সালোক সংশ্লেষ আর অঙ্গার আত্তীকরণ কি। 1 ব্যাখ্যা করো। প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ক্লোরোপ্লাস্টের স্টেমায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড RUBP এর সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA উৎপন্ন করে, পরে তা থেকে গ্লুকোজ তৈরি হয়। এভাবে
পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোষস্থ জৈব যৌগ গ্লুকোজে অঙ্গীভূত হওয়ায় সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে। এটা বলেছে উদ্ভিদ দেহে ব্যাপনের দুটি গুরুত্ব লেখো। উদ্ভিদ দেহে ব্যাপনের গুরুত্ব হলো: 1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় উদ্ভিদ ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO2 গ্যাস গ্রহণ করে। 2. বাষ্পমোচন। সবুজ উদ্ভিদ দিনের বেলায় ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন ঘটায়। আমরা বলেছে ব্যাপন ও অভিস্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। বিষয়: ব্যাপন, অভিস্রবণ। পর্দা: ব্যাপন প্রক্রিয়ায় সাধারণত কোনো পর্দার প্রয়োজন হয় না, এটি মুক্ত অবস্থায় ঘটে। অভিস্রবণ প্রক্রিয়ায় পর্দার প্রয়োজন হয়। এই পর্দা অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দা হতে পারে। মাধ্যম: পদার্থের সব অবস্থার মধ্যেই ব্যাপন ঘটে, যেমন কঠিনে তরলে, কঠিনে গ্যাসে, তরলে গ্যাসে, তরলে গ্যাসে গ্যাসে। ব্যতিক্রম: কঠিনে। অভিস্রবণ প্রক্রিয়া কেবল তরলের মধ্যে সীমাবদ্ধ, এমনকি শুধুমাত্র দ্রাবক অণুতেই সীমাবদ্ধ। প্রশ্নটা বলেছে রসের উৎস্রোত বলতে কি বোঝো? এই প্রক্রিয়ায় উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল ও খনিজ লবণ, এক কথায় স্যাপ বা রস, শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিরুদ্ধে কাণ্ডের জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায়, তাকে রসের উৎস্রোত বলে। প্রশ্নটা বলেছে বাষ্পমোচন টান ও মূলজ চাপ কি? বাষ্পমোচনের ফলে শোষিত জলের অতিরিক্ত অংশ পাতার পত্ররন্ধ্র দিয়ে বাষ্পের আকারে পরিবেশে বেরিয়ে যাওয়ার ফলে জাইলেম বাহিকায় মূলের জাইলেম জল অনুস্তম্ভে যে টানের সৃষ্টি হয় তাকে বাষ্পমোচন টান বলে। বাষ্পমোচন টানের ফলে উদ্ভিদের রসের উৎসত অব্যাহত থাকে। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণের ফলে মূল কর্টেক্সের ভিতরে রসস্ফীতিজনিত যে চাপ সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বলে। মূলজ চাপের ফলেই জল মূলের এন্ডোডার্মিস ভেদ করে মূলের জাইলেম থেকে কাণ্ডের জাইলেমে প্রবেশ করে। তোমরা বলেছে বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী 4টি বহিঃপ্রভাবক বা বহির্শর্তের নাম লেখো। বহিঃপ্রভাবক: 1. আলো পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রত্যক্ষভাবে বাষ্পমোচনের হারকে প্রভাবিত করে। আলোর তীব্রতা বাড়লে বাষ্পমোচনের হারও বেড়ে যায়। 2. তাপমাত্রা: পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারও বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের আর্দ্রতা কমে, ফলে স্বভাবতই বাষ্পমোচন বেশি হয়। 3. বায়ুপ্রবাহ: বায়ুপ্রবাহ বৃদ্ধির সাথে সাথে বাষ্পমোচনের হারও বাড়তে থাকে, কারণ বায়ুপ্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে পাতার উপরিতল থেকে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প অপসারিত হয়, ফলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। 4. বায়ুর আর্দ্রতা: বায়ুর আর্দ্রতা কম হলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় এবং বায়ুর আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচনের হার কমে যায়। বলছে সালোক সংশ্লেষের আলোক দশায় বা আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি কি কি? দশায় উৎপন্ন দ্রব্য হচ্ছে অক্সিজেন, এটিপি ও NADPH। NADPH এবং RUBP এর সম্পূর্ণ নাম লেখো। NADPH এর সম্পূর্ণ নাম হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর RUBP এর সম্পূর্ণ নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। তারপরে 9 নম্বর প্রশ্নটা বলেছে ম্যাক্রো ও নিউট্রিয়েন্ট এর দুটি পার্থক্য লেখো। ম্যাক্রো এলিমেন্ট ও মাইক্রো এলিমেন্ট এর পার্থক্যটা লিখলেই হবে। বিষয় ম্যাক্রো এলিমেন্ট আর হচ্ছে মাইক্রো এলিমেন্ট। পুষ্টিতে প্রয়োজনীয়তা: এইসব মৌলগুলি উদ্ভিদের পুষ্টিতে বেশি পরিমাণে প্রয়োজন, এইসব মৌলগুলি উদ্ভিদের পুষ্টিতে কম পরিমাণে প্রয়োজন। কাজ: এগুলি কোষ গঠনের জন্য প্রয়োজন, এগুলি রাসায়নিক বিক্রিয়ায় উৎসেচকের সক্রিয় রূপে কাজ করে। অভাবজনিত লক্ষণ: এদের অভাবজনিত লক্ষণ উদ্ভিদ দেহে সুস্পষ্ট, এদের অভাবজনিত লক্ষণ উদ্ভিদ দেহে সুস্পষ্ট নয়। পরিমাণ: শুষ্ক ওজনের 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম, শুষ্ক ওজনের 0.1 মিলিগ্রাম পার গ্রাম। বিষক্রিয়া: সামান্য পরিমাণ বৃদ্ধিতে মৌলগুলির বিষক্রিয়া ঘটে না, সামান্য পরিমাণ বৃদ্ধিতে মৌলগুলির বিষক্রিয়া ঘটায়। উদাহরণ CH2, NS, PCA, MgFe ইত্যাদি। এর উদাহরণ হচ্ছে Mn, MO, Cu, Zn, B ইত্যাদি। আমরা বলেছে কোষান্তর পরিবহনে সক্রিয় পরিবহনের গুরুত্ব কী? জন্য এই উত্তরটা লিখলে হবে। সক্রিয় পরিবহনে শক্তির দরকার হয়, ATP বিশ্লিষ্ট হলে শক্তি নির্গত হয়। কোষে মাইটোকন্ড্রিয়ার
মধ্যে O2 দ্বারা সবাত শ্বসন ক্রিয়ায় এটিপি উৎপন্ন হয়, তাই O2 এর অভাব ঘটলে সক্রিয় শোষণ বন্ধ হয়ে যায়। আবার নিম্ন তাপমাত্রায় সক্রিয় পরিবহনের হার কমে যায়, কারণ শ্বসনে তাপশক্তি উৎপন্ন হয়। আমরা বলেছে পার্থক্য লেখো বাষ্পমোচন ও বাষ্পীভবন। বাষ্পমোচন ও বাষ্পীভবন প্রক্রিয়া, এটি শারীরবৃত্ত প্রক্রিয়া, এটি ভৌত প্রক্রিয়া। অঙ্গস্থান পত্ররন্ধ্র, লেন্টিসেল ও কিউটিকল যে কোনো তরলের উপরিতল থেকে ঘটে। নিয়ন্ত্রণ রক্ষীকোষের প্রোটোপ্লাজম এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। সূর্যালোক, সূর্যালোকে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন ঘটে, যে কোনো সময় এই প্রক্রিয়া ঘটে। মোচনের সঙ্গে তাপমাত্রা ও পাতার গঠন কিভাবে সম্পর্কিত? পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের আর্দ্রতা কমে, ফলে স্বভাবতই বাষ্পমোচন বেশি হয়। পত্রফলকের গঠন, বড় ও প্রসারিত পত্রফলকে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকায় বাষ্পমোচনের হার বেশি হয়। সরু পত্রফলকে পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকায় বাষ্পমোচন কম হয়। আমরা বলেছি বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? এই শুধু অবনমন অংশটা বললেই হবে। গ্রীষ্মকালে মাটিতে জলের অভাব ঘটলে আলো ও উষ্ণতার প্রভাবে পত্ররন্ধ্র বেশি খোলা থাকে। অতিরিক্ত বাষ্পমোচনে উদ্ভিদ কলায় জলের ঘাটতি দেখা যায়। এর ফলে পাতা হয় নরম, শাখা প্রশাখা নুইয়ে পড়ে। এই ঘটনাকে অবনমন বলে। দীর্ঘস্থায়ী অবনমন ঘটলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা বলেছে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। CO2 + 12H2O, সেখান থেকে সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি হচ্ছে C6H12O6 + 6O2 + 6H2O। রঞ্জক শোষণ বর্ণালী বলতে কি বোঝো? সংশ্লেষে সাহায্যকারী কোনো একটি রঞ্জক দৃশ্যমান বর্ণালীর যে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে সালোক সংশ্লেষ সম্পন্ন করে তাকে ওই রঞ্জকের শোষণ বর্ণালী বলে। ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি বর্ণালীর লাল ও নীল বেগুনি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো সর্বাধিক শোষণ করে। আমরা বলছে বাষ্পমোচনের একটি উপকারী ও একটি অপকারী ভূমিকা লেখো। উপকারী ভূমিকা জল শোষণ। পাতায় বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের যে টান পড়ে তা মূলরোম কর্তৃক জল শোষণে সাহায্য করে। ক্ষতিকারী ভূমিকা শক্তির অপচয়। জল শোষণের সময় শ্বসনে উৎপন্ন শক্তি এটিপি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ব্যবহৃত হয়। বাষ্পমোচনের সময় শোষিত জল উদ্ভিদদেহ থেকে নির্গত হয়, শক্তির অপচয় ঘটে। বলেছে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলে? বর্ণহীন আলোক রশ্মিকে একটি প্রিজমের মধ্যে দিয়ে করলে সেটি 7টি বর্ণে অর্থাৎ ভিবজিওর বিভক্ত হয়, VIB-GYOR। এবার এক বর্ণযুক্ত আলো নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় চালালে দেখা যাবে সালোক সংশ্লেষের হার O2 উৎপাদনের হার একই রকম হয় না। লাল ও নীল বেগুনি আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়। এই বর্ণ দুটিকে সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী বলে। আমরা বলেছি একটি হিল বিকারক ও একটি ইলেকট্রন বাহকের নাম লেখো। একটা হিল বিকারক হচ্ছে NADP+, আর একটা ইলেকট্রন বাহকের নাম হচ্ছে সাইটোক্রোম। আমরা বলেছে ফটোফসফোরাইলেশন কাকে বলে? ফসফোরাইলেশন সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার পর বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হয়ে NADP+ দ্বারা গৃহীত হয়। ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রনের এইরূপ পরিবহনের সময় যে শক্তি নির্গত হয় ইলেকট্রন বাহকগুলির জারণ বিজারণের ফলে তা ATPase নামক উৎসেচক দ্বারা ব্যাহত হয়। এর ফলে ADP ও অজৈব ফসফেট PI যুক্ত হয়ে উচ্চ শক্তিসম্পন্ন ATP সংশ্লেষিত হয়। ATP এর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। একে ফটোফসফোরাইলেশন বলে। ADP+ অজৈব ফসফেট PI, সেখান থেকে সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে ATP। আমরা বলেছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী দুটি শর্তের নাম লেখো। এর নাম হচ্ছে বহিঃপ্রভাবক আর হচ্ছে অন্তঃপ্রভাবক। আমরা বলেছে উদ্ভিদ দেহে অভিস্রবণের ভূমিকা লেখো। জন্য এই উত্তরটা লিখলে হবে। উদ্ভিদ দেহে অভিস্রবণ প্রক্রিয়ার গুরুত্ব হলো 1. জল শোষণ। স্থলজ উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় অন্ত অভিস্রবণ
মূলরোম দ্বারা মাটির কৈশিক জল শোষণ করে। 2 কোষান্তর অভিস্রবণ। মূলের কর্টেক্সের কোষগুলিতে জলের প্রবেশ কোষগুলি পাশাপাশি থাকায় একটি কোষ থেকে জল পার্শ্ববর্তী কোষে প্রবেশ করে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটে, ফলে কর্টেক্সে রসস্ফীতি চাপ সৃষ্টি হয়, একেই মূলজ চাপ বলে। 3 রসস্ফীতি। অন্ত অভিস্রবণের ফলে কোষে জল প্রবেশ করায় কোষগুলি রসস্ফীত হয়। এই রসস্ফীতি চাপ উদ্ভিদটিকে ঋজু বা খাড়া রাখতে সাহায্য করে। 4 পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া। পত্ররন্ধ্রের রক্ষীকোষ রসস্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যায়, আবার রক্ষীকোষ রস শিথিল হলে পত্ররন্ধ্র বন্ধ হয়। অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় রক্ষীকোষ রসস্ফীত হয়। বলেছে অভিস্রবণীয় নতি বলতে কি বোঝো? প্রশ্নটার জন্য এই অভিস্রবণ কাকে বলে এই প্রশ্নটার উত্তরটা লিখলেই হবে। যে বিশেষ ভৌত প্রক্রিয়া অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমপ্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণ পাশাপাশি রাখলে লঘু ঘনত্বযুক্ত দ্রবণ থেকে দ্রাবক অণু অর্ধবেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বযুক্ত দ্রবণে প্রবেশ করে এবং দুটি দ্রবণ সমঘনত্বে উপনীত হয় তাকে অভিস্রবণ বলে। ছবিটা দেখে নাও, ছবি কিন্তু পেন্সিলে আঁকবে। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে রসের উৎস সংক্রান্ত ডিকসন ও জলির মতবাদের বিবরণ দাও। উৎস ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ডিকসন ও জলি বাষ্পমোচন টান মতবাদ প্রকাশ করেন। বেশিরভাগ বিজ্ঞানীরা এই মতবাদটিকে সমর্থন করেন। রসের উৎস 3টি আলাদা আলাদা প্রক্রিয়ার সাহায্যে মূল থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবাহিত হয়। 1 মূলজ চাপ। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণের ফলে মূলের কর্টেক্সে যে রসস্ফীতি চাপ সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বলে। এই চাপের ফলে জল মূলের কর্টেক্স থেকে মূলের জাইলেম ও তার থেকে কাণ্ডের জাইলেমে প্রবেশ করে। সমালোচনা। এই চাপের মান খুব কম, প্রায় 2 অ্যাটমিক প্রেসার। এত কম চাপে দীর্ঘ গাছে রসের উৎস সম্ভব নয়। সমসংযোগ ও অসমসংযোগ বল। জাইল বাহিকার ব্যাস খুব সরু হওয়ায় 20 থেকে 700 মাইক্রন জলের অণুগুলি মূল থেকে পাতা পর্যন্ত জলস্তম্ভ তৈরি করে। জল অণুগুলির মধ্যে সমসংযোগ বল এবং জল অণু ও জাইলেম বাহিকার প্রাচীরের ভেতরের অসমসংযোগ বল এত বেশি, প্রায় 350 অ্যাটমিক প্রেসার, যে তা জলস্তম্ভকে ভাঙতে দেয় না। সমসংযোগ ও অসমসংযোগ বল দ্বারা জাইলেম বাহিকার ভেতর জল অণুগুলি জলস্তম্ভ তৈরি করে। মূলজ চাপ সবসময় নিচের দিক থেকে এই জল অনুস্তম্ভে অণু সংযোজিত করে। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। বাষ্পমোচন টান। বাষ্পমোচনের ফলে পাতার কোষ থেকে এক অণু জল বাষ্পাকারে বেরিয়ে গেলে জাইলেম বাহিকায় জল অনুস্তম্ভে টান পড়ে, প্রায় 20 অ্যাটমিক প্রেসার। তা জল অনুস্তম্ভকে ওপরের দিকে উঠতে সাহায্য করে। সুতরাং পাতার জাইলেম বাহিকায় জলের টান পড়লে সেই টান মূল পর্যন্ত বিস্তৃত নয়। পাতার এক অণু জল বাষ্পাকারে বেরিয়ে গেলে মূলের জল স্তম্ভে একটি জল অণু সংযোজন ঘটে ও জল অনুস্তম্ভটি ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। এভাবে রসের উৎস ঘটে। বিজ্ঞানী কার্টিক্স ও ক্লার্ক 1951 গ্রামার লেডিট এই মতবাদ সমর্থন করেন। সমালোচনা। জাইলেম বাহিকার জল অনুস্তম্ভে করার সম্ভাবনা থাকে ও বায়ু প্রবেশ করলে জলস্তম্ভটি ভেঙে যেতে পারে ও রসের উৎস বিঘ্ন ঘটায়। বলছে সালোক সংশ্লেষের সংজ্ঞা দাও। আলোক রাসায়নিক দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রশ্নমান হচ্ছে 2+3। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহীত কার্বন ডাইঅক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা সংশ্লেষিত হয় ও উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয় এবং উপজাত বস্তুরূপে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম অণু অক্সিজেন ও জল উৎপন্ন হয় তাকে সালোক সংশ্লেষ বলে। সংশ্লেষের আলোক দশা। সালোক সংশ্লেষের আলোক দশা বিভিন্ন পর্যায়গুলি হলো: 1 সৌরশক্তি আবদ্ধকরণ। ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দায় অবস্থিত কোয়ান্টাজম মধ্যস্থ বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জক দ্বারা সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ শক্তি বা কোয়ান্টাম শোষিত হয়। বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জক যথা ক্যারোটিনয়েডস,
ক্লোরোফিল বি প্রভৃতির দ্বারা শোষিত সৌরশক্তি সবশেষে এক বিশেষ পদ্ধতিতে ক্লোরোফিল এ তে স্থানান্তরিত হয়। 2. ক্লোরোফিল সক্রিয়করণ। ক্লোরোফিল এ দ্বারা সৌরশক্তি শোষিত হলে ক্লোরোফিল থেকে একটি ইলেকট্রন বিচ্যুত হয়ে উচ্চ শক্তিস্তরে স্থানান্তরিত হয়। এরপর ইলেকট্রনটি শক্তি ত্যাগ করে নিম্ন শক্তিস্তরে নেমে আসে। এইভাবে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্যুত হলে ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে। ক্লোরোফিল এ প্লাস এইচবি ক্লোরোফিল এ প্লাস ইলেকট্রন মাইনাস জলের আলোক বিশ্লেষণ। সক্রিয় ক্লোরোফিল থাইলাকয়েড গহ্বর মধ্যস্থ জলকে ভেঙে এইচ প্লাস ও ওএইচ মাইনাস এ পরিণত করে। আলোক দশায় সূর্যালোকের প্রভাবে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল অণুর হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট হওয়াকে ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ বলে। 2H2 সেখান থেকে সূর্যালোক আর সক্রিয় ক্লোরোফিলের অবস্থিতে 2H প্লাস প্লাস OH মাইনাস অক্সিজেন উৎপাদন। জলের ফটোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন OH মাইনাস থেকে ইলেকট্রন বিচ্যুত হলে হাইড্রক্সিল মূলক মাইনাস OH উৎপন্ন হয়। 4 অণু জল থেকে উৎপন্ন 4টি হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে উপজাত রূপে 1 অণু অক্সিজেন এবং 2 অণু জল উৎপন্ন হয়। H2 সেখান থেকে সূর্যালোক আর সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে 4H প্লাস প্লাস OH মাইনাস, তারপর আবার হচ্ছে 4H মাইনাস মাইনাস 4 সেখান থেকে হচ্ছে 4OH মূলক, তারপর হচ্ছে 4OH মূলক সেখান থেকে হচ্ছে 2H2 প্লাস 4T। এবার হচ্ছে NADPH এর বিজারণ। জলে আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন H প্লাস আয়ন পাতায় উপস্থিত NADPH কে বিজারিত করে NADPH গঠন করে। NADPH এক্ষেত্রে ইলেকট্রন গ্রাহক বা হাইড্রোজেন গ্রাহক রূপে কাজ করে বলে একে হিল বিকারক বলে। NADPH প্লাস প্লাস 2H প্লাস প্লাস 2E মাইনাস সেখান থেকে হচ্ছে NADPH প্লাস H প্লাস। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। এটা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশার ছবি। তারপরে হচ্ছে ফটোফসফোরাইলেশন। সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার পর বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হয়ে NADP প্লাস দ্বারা গৃহীত হয়। ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রনের এইরূপ পরিবহনের সময় যে শক্তি নির্গত হয় ইলেকট্রন বাহকগুলির জারণ বিজারণের ফলে তা ATP এজ নামক উৎসেচক দ্বারা ব্যাহত হয়। এর ফলে ADP ও অজৈব ফসফেট PI যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ATP সংশ্লেষিত হয়। ATP এর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। একে ফটোফসফোরাইলেশন বলে। ADP প্লাস অজৈব ফসফেট PI সেখান থেকে সূর্যালোকের উপস্থিতিতে তৈরি হচ্ছে ATP। বলেছে ফটোলাইসিস কি? সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড ও সূর্যালোকের ভূমিকা লেখো। প্রশ্নমান হচ্ছে 2+3। সালোক সংশ্লেষের আলোক দশায় সবুজ পাতায় ক্লোরোফিল সূর্যের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। এই সক্রিয় ক্লোরোফিল জলকে H2O ভেঙে হাইড্রোজেন আয়ন H প্লাস ও হাইড্রক্সিল আয়ন OH মাইনাসে পরিণত করে। সূর্যালোকের প্রভাবে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জলের হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট হওয়ার পদ্ধতিকে ফটোলাইসিস বলে। ইকুয়েশনটা দেখে নাও। 4H2O সূর্যালোক ও সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে 4H প্লাস প্লাস 4OH মাইনাস। আচ্ছা, এই ছবিটা দেখে নাও। ছবিটা যদি তোমরা পারো তো আঁকবে, না পারো তো আঁকার দরকার নেই। আর ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। কার্বন ডাই অক্সাইড এ উৎস। এক, স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বায়ু বা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড CO2 থাকে হচ্ছে 0.03%। জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড বা বাইকার্বনেট আয়ন। 3, পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে পারিপার্শ্বিক বায়ুমণ্ডল বি। ভূমিকা। সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা হলো 1, কার্বন ডাই অক্সাইড হলো সালোক সংশ্লেষের একটি কাঁচামাল। 2, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ সৃষ্টিতে সাহায্য করে। 3, এই প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ C6H12O6 অণুর কার্বন সি ও অক্সিজেনের ও উৎস হলো কার্বন ডাই অক্সাইডের কার্বন ও অক্সিজেন। 4, কার্বন ডাই অক্সাইডের কার্বন অর্থাৎ অঙ্গার কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অঙ্গার আত্তীকরণে সাহায্য করে। এবার হচ্ছে সূর্যালোক এ উৎস। 1, স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে সূর্য। 2, জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলে প্রবেশকারী সূর্যরশ্মি। 3, পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে সূর্য। ভূমিকা। 1, ক্লোরোফিলকে সক্রিয় করে। 2, জলের
আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস প্রক্রিয়ায় সহায়তা করে। 3 পরোক্ষভাবে ফটোফসফোরাইলেশন ঘটানো অর্থাৎ এডিপিকে এটিপিতে রূপান্তরিত করা। আমরা বলেছে সালোক সংশ্লেষের আলোক দশায় ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো। সংশ্লেষের আলোক দশা। সালোক সংশ্লেষের আলোক দশায় বিভিন্ন পর্যায়গুলি হলো: 1 সৌরশক্তি আবদ্ধকরণ। ক্লোরোপ্লাস্টের গানায় থাইলাকয়েড পর্দায় অবস্থিত কোয়ান্টোজম মধ্যস্থ বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জক দ্বারা সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ শক্তি বা কোয়ান্টাম শোষিত হয়। বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জক যথা ক্যারোটিনয়েডস, ক্লোরোফিল বি প্রভৃতির দ্বারা শোষিত সৌরশক্তি সবশেষে এক বিশেষ পদ্ধতিতে ক্লোরোফিল এ তে স্থানান্তরিত হয়। 2 ক্লোরোফিল সক্রিয়করণ। ক্লোরোফিল এ দ্বারা সৌরশক্তি শোষিত হলে ক্লোরোফিল থেকে একটি ইলেকট্রন বিচ্যুত হয়ে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়। এরপর ইলেকট্রনটি শক্তি ত্যাগ করে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। এইভাবে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্যুত হলে ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে। ক্লোরোফিল এ প্লাস এইচবি, সেখান থেকে হচ্ছে ক্লোরোফিল এ প্লাস ইলেকট্রন মাইনাস। তারপর 3 জলের আলোক বিশ্লেষণ। সক্রিয় ক্লোরোফিল থাইলাকয়েড গ্রহণ মধ্যস্থ জলকে ভেঙে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসে পরিণত করে। আলোক দশায় সূর্যালোকের প্রভাবে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল অণুর হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট হওয়াকে ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ বলে। 2H2 সূর্যালোক ও সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে 2H প্লাস প্লাস 2OH মাইনাস। এবার হচ্ছে অক্সিজেন উৎপাদন। জলের ফটোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন OH মাইনাস থেকে ইলেকট্রন বিচ্যুত হলে হাইড্রক্সিল মূলক OH মাইনাস উৎপন্ন হয়। 4 অণু জল থেকে উৎপন্ন 9টি হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে উপজাত রূপে 1 অণু অক্সিজেন ও 2 অণু জল উৎপন্ন হয়। 4H2 সেখান থেকে সূর্যালোক ও সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে 4H প্লাস প্লাস 4OH মাইনাস। এবার হচ্ছে 4OH মাইনাস মাইনাস 4 সেখান থেকে হচ্ছে OH মূলক, তারপর আবার 4OH মূলক, সেখান থেকে হচ্ছে 2H2O প্লাস O2। এবার হচ্ছে 5 NADPH এর বিজারণ। জলের আদ্য বিশ্লেষণের ফলে উৎপন্ন H প্লাস আয়ন পাতায় উপস্থিত NADP কে বিজারিত করে NADPH গঠন করে। NADP এক্ষেত্রে ইলেকট্রন গ্রাহক বাহক রূপে কাজ করে বলে একে হিল বিকারক বলে। NADP প্লাস প্লাস 2H প্লাস 2 মাইনাস, সেখান থেকে হচ্ছে NADPH প্লাস H প্লাস। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। এটা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশার ছবি। এবার হচ্ছে 6 ফটোফসফোরাইলেশন। সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার পর বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হয়ে NADP প্লাস দ্বারা গৃহীত হয়। ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রনের এইরূপ পরিবহনের সময় যে শক্তি নির্গত হয় ইলেকট্রন বাহকগুলির জারণ বিজারণের ফলে তা এটিপি এজ নামক উৎসেচক দ্বারা ব্যাহত হয়। এর ফলে এডিপি ও অজৈব ফসফেট পিআই যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি সংশ্লেষিত হয়। এটিপি এর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। একে ফটোফসফোরাইলেশন বলে। এডিপি প্লাস অজৈব ফসফেট পিআই, সেখান থেকে সূর্যালোকের উপস্থিতি হচ্ছে এটিপি। ওটা বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল, CO2 ও ক্লোরোফিলের ভূমিকা লেখো। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। প্রশ্নমান হচ্ছে 3+2। এই উৎস স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে মাটির কৌশিক জল। 2 জলজ উদ্ভিদের ক্ষেত্রে পারিপার্শ্বিক জলজ পরিবেশ। 3 পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে বায়ুর জলীয় বাষ্প। বি ভূমিকা 1 জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। 2 সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিলকে ইলেকট্রন প্রদান করে। সক্রিয় ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন বিচ্যুত হয় সেই শূন্যস্থান জলই পূরণ করে। 3 অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেনের প্রয়োজন হয় তা ক্লিষ্ট হয়ে উৎপন্ন হয়। 4 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হলো জল। 2 কার্বন ডাইঅক্সাইড CO2 এ উৎস 1 স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বায়ু বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড CO2 0.03%। 2 জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড বা বাইকার্বনেট আয়ন। 3 পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে পারিপার্শ্বিক বায়ুমণ্ডল। বি ভূমিকা সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা হলো 1 কার্বন ডাইঅক্সাইড হলো সংশ্লেষের একটি কাঁচামাল। 2 সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ সৃষ্টিতে সাহায্য করে। 3 এই প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ C6H12O6 অণুর কার্বন সি ও অক্সিজেন ও উৎস হলো কার্বন ডাইঅক্সাইডের কার্বন ও অক্সিজেন। 4 কার্বন ডাইঅক্সাইডের কার্বন অর্থাৎ অঙ্গার কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অঙ্গার আত্তীকরণে সাহায্য করে। তারপরে হচ্ছে সূর্যালোক এ উৎস 1 স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে সূর্য। 2
জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলে প্রবেশকারী সূর্যরশ্মি। 3 পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে সূর্য। বি ভূমিকা 1 ক্লোরোফিলকে সক্রিয় করে। 2 জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস প্রক্রিয়ায় সহায়তা করে। 3 পরোক্ষভাবে ফটোফসফোরাইলেশন ঘটানো অর্থাৎ এডিপিকে এটিপিতে রূপান্তরিত করা। বলেছে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বর্ণনা দাও। সালোক সংশ্লেষের অন্ধকার দশা বিভিন্ন পর্যায়গুলি হলো 1 অঙ্গার আত্তীকরণ বা CO2 সংবর্ধন। এই পর্যায়ে পরিবেশ থেকে গৃহীত CO2 কোষস্থ কার্বনযুক্ত 5C শর্করা যৌগ রিবিউলোজ বিসফসফেট RUBP এর সঙ্গে বিক্রিয়া করে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA নামক প্রথম স্থায়ী কার্বন যৌগ সৃষ্টি করে। উৎসেচকের প্রভাবে কার্বন ডাই অক্সাইডের কার্বন জৈব যৌগে অঙ্গীভূত হয়, একে অঙ্গার আত্তীকরণ বলে। 6CO2 সেখান থেকে হচ্ছে 6 RUBP উৎসেচক রুবিস্কো উপস্থিত হচ্ছে 12 PGA এর বিজারণ। এই পর্যায়ে আলোক দশায় উৎপন্ন NADPH2 PGA কে বিজারিত করে ফসফোগ্লিসারালডিহাইড PGALD উৎপন্ন করে। এই ক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি ATP থেকে আসে। 12 PGA সেখান থেকে হচ্ছে 12 NADPH2 সেখান থেকে হচ্ছে 12 ATP। উৎসেচকের উপস্থিতিতে কি হচ্ছে 12 PGALD প্লাস 12 NADP প্লাস 12 ADP। শর্করা সৃষ্ট অণু PGALD এর মাত্র 2 অণু PGALD থেকে 1 অণু গ্লুকোজ সংশ্লেষিত হয়। 2 PGALD ATP ও উৎসেচকের উপস্থিতিতে 6H12O6 প্লাস ADP। এবারে হচ্ছে RUBP এর পুনরুৎপাদন। 12 অণু PGALD এর মধ্যে 10 অণু PGALD চক্রাকারে কয়েকটি অন্তর্বর্তী কার্বনযুক্ত যৌগ গঠনের মাধ্যমে পুনরায় 6 অণু RUBP উৎপন্ন করে, যা অন্ধকার দশায় আবার ব্যবহৃত হয়। 10 PGALD কয়েকটি অন্তর্বর্তী কার্বন যৌগ, সেখান থেকে হচ্ছে 6 RUBP। যে বাষ্পমোচনের গুরুত্ব লেখো। গুরুত্ব উদ্ভিদ দেহে বাষ্পমোচনের গুরুত্ব অপরিসীম। বেশি বাষ্পমোচন উদ্ভিদ দেহে ক্ষতিকারক হলেও এই প্রক্রিয়া উদ্ভিদের পক্ষে অতি প্রয়োজনীয়। এই কারণে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। বাষ্পমোচনের গুরুত্ব হলো 1 উদ্ভিদ কোষে জলের সমতা বজায় রাখা। উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে শোষিত প্রয়োজনাতিরিক্ত জল বাষ্পমোচন প্রক্রিয়ায় বাষ্পাকারে বর্জন করে। এর ফলে উদ্ভিদ দেহে জলের সমতা বজায় থাকে। 2 রসের উৎস। পাতায় বাষ্পমোচনের ফলে শোষণ চাপের সৃষ্টি হয় এবং এর ফলে জল ও জলে দ্রবীভূত লবণ জাইলেম বাহিকা দিয়ে পাতায় পৌঁছতে সাহায্য করে, অর্থাৎ রসের উৎস অব্যাহত থাকে। 3 জল সরবরাহ করা। বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় জল সরবরাহে সাহায্য করে। 4 উদ্ভিদ দেহের তাপমাত্রা সমতা। উদ্ভিদ দেহের লিন তাপ বাষ্পমোচনের ফলে অনেকটা হ্রাস পায়। এর ফলে উদ্ভিদ দেহের তাপমাত্রা সমতা বজায় রাখে। 5 লবণ শোষণ। এই প্রক্রিয়া মূল দিয়ে লবণ শোষণে সহায়তা করে। 6 জল শোষণ। বাষ্পমোচন বেশি হলে মূল দিয়ে উদ্ভিদের জল শোষণের ক্ষমতা অনেক বেড়ে যায় এবং উদ্ভিদের সারা অঙ্গে জল ছড়িয়ে পড়তে সাহায্য করে। ছিল তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের অধ্যায় 3 জৈবনিক প্রক্রিয়ার 3.1 উদ্ভিদ শারীরবিদ্যা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের PDF এবং অন্যান্য সাজেশানের ফ্রি PDF সহ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের PDFগুলো তোমরা ফ্রিতে চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।